নির্বাচন শেষ, সাজানো নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি সরকার গঠিত হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছিল তা থামাতে সেনাবাহিনী রাজি না হওয়ায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন থেকেই প্রচলিত কথা হচ্ছে যে বাংলাদেশে একটি সামরিক কূ হয়েছে, তবে বেসামরিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে। ক্ষমতা দখলের আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বলেছিলেন তার উপর ভরসা রাখতে। তারপর দীর্ঘ 18 মাস বাংলাদেশ চলেছে ভয়ঙ্কর মব শাসনের মধ্য দিয়ে। সেনাপ্রধান কিছুই করতে পারেননি। বারবার নির্বাচনের দাবি তুলেছেন, বলেছেন ইনাফ ইজ এনাফ, কিন্তু কিছুই হয়নি। বিদেশি মদদে ইউনূস সরকার দীর্ঘ 18 মাস বাংলাদেশকে একটি ভয়াবহ অবস্থায় রেখে শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপের মুখে, যেখানে হয়তো ওয়াকারও আছেন, একটি সাজানো নির্বাচন দিয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। বিএনপি চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা এবং দুর্নীতি সহ একাধিক মামলায় খালাস দিয়ে দেশে ফিরিয়ে এনে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, যেখানেও ওয়াকারের হাত রয়েছে। কিন্তু এত কিছু করেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শান্তিতে তার মেয়াদকাল শেষ করতে পারবেন কি? খবর কিন্তু ভিন্ন কথা বলছে। নতুন সরকার গঠনের অব্যবহিত পরেই প্রশাসনের শীর্ষ পদগুলোতে যে বড় ধরনের রদবদল শুরু হয়েছে, তা শুধু রুটিন মাফিক প্রশাসনিক কাজ নয়, বরং এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে নিরঙ্কুশ করার একটি কিউরেটিং প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রথম বড় ধাক্কাটি এসেছে পুলিশ প্রশাসনের উপর। পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং তাকে ঘিরে সৃষ্ট বিতর্ক প্রশাসনের অন্দরে অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে বাহারুল আলমের বিদায় ঘণ্টা আসলে বেজে গেছে। তাকে একটি বিদায়ী সংবর্ধনার মাধ্যমে সরিয়ে দেওয়া হচ্ছে। তার বিদায়ের প্রেক্ষাপটটি বেশ নাটকীয় এবং বিতর্কিত। বিশেষ করে বিডিআর বিদ্রোহ এবং হত্যাযজ্ঞের সময় তার ভূমিকা এবং ইউনূসের আমলে গঠিত তথাকথিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তার নাম উঠে আসা তাকে বিএনপি সরকারের কাছে অগ্রহণযোগ্য করে তুলেছে বলে প্রশাসনের ভিতর থেকে জানা গেছে। এছাড়া সাবেক বিএনপি সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুকে ঘিরে বাহারুল আলমের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। পিন্টু স্মৃতি সংঘের লাগাতার আন্দোলন এবং তার বিরুদ্ধে বিডিআর হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের অভিযোগ পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। বিদায় লগ্নে কর্মীদের বা সহকর্মীদের উদ্দেশ্যে চার্লস ডিকেন্সের বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বাহারুল আলম যে বার্তা দিয়েছেন সেটি এরকম যে এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়। তা আদতে গত ১.৫ বছরে প্রশাসনিক বিশৃঙ্খলা এবং আস্থার সংকটেরই প্রতিচ্ছবি আসলে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর সুপারিশে নিয়োগ পাওয়া এই কর্মকর্তার বিদায় মূলত পূর্ববর্তী প্রশাসনের অবশিষ্ট প্রভাব মুছে ফেলার চেষ্টা হিসেবে দেখতে হবে, বা দেখছেন অনেকেই। পুলিশের শীর্ষ পদে এই রদবদলের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি অনেকেই তুলতে শুরু করেছেন তা হলো, আইজিপির পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? বিএনপি সরকারের ভেতরে এবং বাইরে দলটির নীতি নির্ধারণী মহলে জোর গুঞ্জন চলছে যে বর্তমান সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়োগ হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে, যা বর্তমান ক্ষমতাসীনদের কাছে অস্বস্তির কারণ। বিএনপি পন্থী রাজনৈতিক এবং সুশীল সমাজের একটি অংশ বা বড় অংশ মনে করে যে যদিও আগস্টে বা 5ই আগস্টে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করায় ওয়াকারুজ্জামানের ভূমিকা ছিল উজ্জ্বল, তবুও তার উপর জামায়াত বা আওয়ামী লীগের প্রচ্ছন্ন প্রভাব থাকতে পারে। জামায়াত বর্তমানে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, সেই হিসাবে বিবেচিত হওয়ায় বিএনপি সরকার সামরিক এবং বেসামরিক প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে এমন কাউকে রাখতে চাইছে না যার সঙ্গে বিএনপির আদর্শিক দ্বন্দ্বের বিন্দুমাত্র ঘাটতি থাকতে পারে, এমন কাউকে পদে রাখতে চাইছে না। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই বলছেন যে সেনা প্রধানের পদ পরিবর্তন কেবল একজন ব্যক্তির পদ পরিবর্তন নয়,
এটি দেশের সামরিক নীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেনাবাহিনীর ভেতর থেকে বিএনপি বিরোধী বা বিগত সরকারের অনুগত কোনো প্রভাব বলয় যাতে সক্রিয় না থাকতে পারে, সেজন্যই এই পরিবর্তনের তোড়জোড়। যদি শেষ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ ঘটে, তবে পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। 2024 সালের 24শে জুন দায়িত্ব নেওয়া জেনারেল ওয়াকারের মেয়াদ 2027 সাল পর্যন্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সময়সীমা অর্থহীন হয়ে পড়েছে। জ্যেষ্ঠতার ক্রম এবং রাজনৈতিক সমীকরণ মিলিয়ে পরবর্তী সেনাপ্রধান হিসাবে বেশ কয়েকটি নাম আলোচনা রয়েছে। জেনারেল ওয়াকারের ব্যাচমেট বা সমসাময়িক জ্যেষ্ঠ কর্মকর্তারা অনেকেই, যাদেরকে ইতিমধ্যে অবসরে পাঠানো হয়েছে, কারো বিরুদ্ধে মামলা চলছে, কাউকে শাস্তির আওতায় আনা হচ্ছে। ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে লেফটেন্যান্ট জেনারেল শামীমের কথা। তালিকার পরবর্তী নামগুলো মূলত কনিষ্ঠ কর্মকর্তাদের, যারা আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্রুত পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি জেনারেল ফয়জুর রহমানের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানের নামও শোনা যাচ্ছে। সেনাপ্রধানের বিদায়ের এই গুঞ্জনের পেছনে কেবল বর্তমান সরকারের ইচ্ছা নয়, বরং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বা ইউনূস সরকারের সময়কালের কিছু স্পর্শকাতর ভূরাজনৈতিক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইতিহাসও জড়িত। গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যকার সম্পর্ক নিয়ে গণমাধ্যমেই যা প্রচার হয়েছে, পর্দার আড়ালের ঘটনা ছিল তার সম্পূর্ণ বিপরীত। তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতা যা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে তা হলো নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর স্থাপন নিয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে তীব্র মতদ্বৈধতা ছিল। তা তুঙ্গে উঠে যায় যখন সেনাপ্রধানের মাথার উপর একজন নিরাপত্তা উপদেষ্টাকে বসানো হয়, যিনি মার্কিন নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের চাপে রাখাইনে মানবিক করিডোর চালু এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস স্থাপনের নামে বিদেশি সামরিক উপস্থিতির যে পরিকল্পনা করা হয়েছিল, তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছিলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস চেয়েছিলেন দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে এই আন্তর্জাতিক এজেন্ডাগুলোর বাস্তবায়ন করতে, যার জন্য সেনাপ্রধানের সমর্থন জরুরি ছিল। কিন্তু জেনারেল ওয়াকার রোহিঙ্গা প্রত্যাবর্ষণের আগে কোনো করিডোর স্থাপনে রাজি হননি এবং দ্রুত নির্বাচনের পক্ষে অনড় অবস্থান নিয়েছিলেন। এই দ্বান্দ্বিক পরিস্থিতির চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল যখন প্রধান উপদেষ্টা কৌশলে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও এস কামরুল হাসানকে ব্যবহার করে 3 বাহিনীর প্রধানদের চাকরিচ্যুতির বিজ্ঞাপন পর্যন্ত প্রস্তুত করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু ক্যান্টনমেন্টের তীব্র প্রতিক্রিয়া এবং সেনাপ্রধানের দৃঢ় অবস্থানের কারণে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কু বা প্রশাসনিক অভ্যুত্থান ব্যর্থ হয়। জেনারেল ওয়াকার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি সৈনিক হিসাবে সংবিধান এবং সার্বভৌমত্বের শপথ ভঙ্গ করবেন না এবং কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশের স্বার্থ জলাঞ্জলি দেবেন না। এটা শোনা কথা, এটা সত্য মিথ্যা জানা যায় না। তবুও মূলত জেনারেল ওয়াকারের খানিকটা অনমনীয় অবস্থানের কারণেই হয়তো ডক্টর ইউনূস তার দীর্ঘমেয়াদী ক্ষমতার স্বপ্ন বিসর্জন দিয়ে নির্বাচন দিতে বাধ্য হন। অথচ ভাগ্যের নির্মম পরিহাস এই যে সেনাপ্রধানের কারণে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলো, তারেক রহমানকে ফেরানো গেল এবং বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো, আজ সেই বিএনপি সরকারের আমলেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদ অনিশ্চয়তার মুখে পড়েছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে রাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি অনেক বেশি নিয়ামক হয়ে দাঁড়ায়, সেটা আমরা বহুবার দেখেছি। জেনারেল ওয়াকার হয়তো এক ডু অর ডাই পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে নির্বাচনের পথে নিয়ে এসেছেন, বিদেশি করিডোর এবং দীর্ঘমেয়াদী অনির্বাচিত শাসনের ব্লুপ্রিন্ট নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু রাজনীতিতে বাবাজি কৃতজ্ঞতার কোনো স্থান নেই। আজ যখন নতুন সরকার তার নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে, তখন ওয়াকারুজ্জামানের অতীত অবদান নয়, বরং তার নিয়োগকাল, কে তাকে নিয়োগ দিয়েছে, কার আমলে তিনি নিয়োগ পেয়েছেন এবং তার বিরুদ্ধে কথিত রাজনৈতিক ট্যাগ, অর্থাৎ তিনি জামাতের আমিরের ঘনিষ্ঠ বা তিনি জামায়াতপন্থী সেনাপ্রধান, এই ট্যাগই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আইজিপি বাহারুল আলমের
বিদায় হয়তো একটি প্রশাসনিক শুদ্ধি অভিযান হতে পারে, কিন্তু সেনাপ্রধানের সম্ভাব্য বিদায় হবে একটি গভীর রাজনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্ত। ওয়াকারুজ্জামান কি তার মেয়াদ পূর্ণ করতে পারবেন, নাকি তাকেও ইতিহাসের পুনরাবৃত্তির শিকার হয়ে বিদায় নিতে হবে, তা এখন সময়ের অপেক্ষা মাত্র। জানা যাবে কিছুদিনের মধ্যেই। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের ক্ষমতার করিডোরে অস্থিরতা সহসাই কাটছে না, এবং এর কেন্দ্রবিন্দুতে আবারও সেই সেনাবাহিনী, সেনাপ্রধান এবং সরকার একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। দেখা যাক কে কাকে কেটে টিকে থাকে, কে কাকে কেটে বেরিয়ে যেতে পারে।